আচ্ছা, কেমন হয় মাত্র এক রাত দুদিনের ছুটিতে একদম অল্প খরচে যদি বিদেশ ভ্রমণ করা যায়? বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আজকের ভিডিওয় ঘুরে দেখি ঘরের পাশের বিদেশ, ছোট্ট সুন্দর পাহাড় ঘেরা প্রতিবেশী দেশ নেপাল। সেখানকার সবুজ চা বাগানে মোড়া সুন্দরী কান্যামকে বলা হয় পূর্ব নেপালের রানী। আর কান্যামের কাছেই বিলাসী হিল স্টেশন শ্রীয়ন্তু। আমাদের এবারের গন্তব্য এই দুই স্থান। নেপাল যাওয়ার জন্য আমরা বেছে নিই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রাত্রে ট্রেনে চেপে পরদিন সকাল 7টায় পৌঁছে যাই নকশালবাড়ি স্টেশনে। আমাদের এবারের ট্যুর শুরু হচ্ছে নকশালবাড়ি থেকে। এই যে ছোট্ট নকশালবাড়ি স্টেশন, নকশালবাড়ি স্টেশনে আমরা নেমে পড়েছি। এখান থেকে আমরা যাব পানি ট্যাঙ্কি। পানি ট্যাঙ্কি হচ্ছে ভারত নেপাল বর্ডার। পানি ট্যাঙ্কি ক্রস করে নেপালে ঢুকে সেখান থেকে আমরা যাব এক এক করে কান্যাম, শ্রীয়ন্তু এই সমস্ত জায়গায়। নকশালবাড়ি ছোট্ট একটা গ্রাম, কিন্তু এই শব্দটার সাথে আপামর বাঙালির তো পরিচয় আছেই, বিশ্বেও এই জায়গাটার পরিচিতি আছে। তার কারণ বামপন্থী রাজনীতি। সেই 1967 সাল, তখন বামপন্থী আন্দোলনের সেই উত্তাল সময়ে চারু মজুমদার, কানু সান্যাল এনাদের অনুপ্রেরণায় এখান থেকে যে কৃষক আন্দোলন, ক্ষেত মজুরদের যে আন্দোলনের সূচনা হয়েছিল, পরবর্তীকালে সেই আন্দোলন নকশালবাড়ি আন্দোলনের নাম নেয় এবং সেই আন্দোলনের যে মতধারা, তার যারা সমর্থক, তাদের নামই হয়ে যায় নকশাল। এই স্টেশন, এদিকে রেল লাইন ক্রস করে ওপারে ওই যে রাস্তা চলেছে, ওই বাস যাচ্ছে। এখানে অনেক টোটো অ্যাভেলেবেল রয়েছে। যদিও শিলিগুড়িতে নেমেও আমরা পানি ট্যাঙ্কি সীমান্তে যেতে পারতাম, কিন্তু নকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কি সীমান্তের দূরত্ব মাত্র 5 কিলোমিটার হওয়ায় আমরা ওখানেই নেমে পড়ি। স্টেশন থেকে বেরিয়ে টোটোয় চেপে পড়েছি 20 টাকা পার হেড ভাড়া দিয়ে। এই টোটো আমাদের পানি ট্যাঙ্কি বর্ডার পর্যন্ত নিয়ে যাবে। আর এই যে রেল লাইন, এই রেল লাইনে ট্রেন পথেই আমরা এলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই পথে খুব কম এক্সপ্রেসই কিন্তু আসে, এটা শিলিগুড়ি যাওয়ার রোড। আমরা পানি ট্যাঙ্কিতে চলে এসেছি। এই হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়, আর ওই পিছনে ওদিকে আমাদের ভারত নেপাল বর্ডার। এখানে একটা ছোটোখাটো স্ট্যান্ড মতো রয়েছে, এখান থেকেও বেশ কিছু গাড়ি ছাড়ছে। কালিম্পং, মিরিক সব জায়গারই গাড়ি কিন্তু এখান থেকেও পাওয়া যায়, বা নেপাল যাওয়ার জন্য ডাইরেক্ট এখান থেকে গাড়ি আপনি ভাড়া পেতে পারেন। দাঁড়িয়ে রয়েছি মেচি নদীর উপর ব্রিজে। এই যে নিচে বয়ে চলেছে মেচি নদী, স্বচ্ছতার জল। আর এই ঠিক ওপারেই ব্রিজ শুরুর আগেই ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট ছিল, সেখানে আমরা ভোটার কার্ড দেখিয়ে ব্যাগ স্ক্যান করে পেরিয়ে এলাম। হ্যাঁ, ওখানে কিন্তু ভোটার কার্ডটা বেশি গ্রাহ্য। ভোটার কার্ডটা সঙ্গে আনতে ভুলবেন না। আধার কার্ড দেখিয়ে মাঝে মাঝে হয় শুনলাম, তবে ভোটার কার্ডটা বেশি গ্রাহ্য, সেই জন্য ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে। মাঝখানে মেচি নদী, তার দুপাশে দুই চেকপোস্ট। প্রথমে ওপারে ভারতীয়, তারপর এদিকে এসে নেপালি চেকপোস্ট। দুটো চেকপোস্ট পেরিয়ে আমরা পৌঁছে গেছি নেপালে। হাঁটতে হাঁটতে, হেঁটে হেঁটে বিদেশে আসা বেশ রোমাঞ্চকর। আমরা নেপালের চেকপোস্ট পেরিয়ে এখন হাঁটছি। খুব কাছেই কাকরভিটা বাস স্ট্যান্ড, সেই পর্যন্ত পায়ে হেঁটেই যাবো ঠিক করেছি। এখন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা নেপাল, জায়গাটার নাম কাকরভিটা। আর এখানে আসার জন্য ভারতের বর্ডার ক্রস করে আপনি টোটো পেয়ে যাবেন। 10 টাকা টোটো ভাড়া লাগবে। আমাদের ভীষণ ইচ্ছে করলো পায়ে হেঁটেই নেপালে প্রবেশ করি, তাই আমরা এবার পায়ে হেঁটেই এলাম। এই যে আমরা পায়ে হেঁটে কয়েক পা এগিয়ে নেপালে প্রবেশ করলাম, তার সাথে সাথে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু 15 মিনিট এগিয়ে গেল, কারণ ভারতের সময় থেকে নেপালের সময় 15 মিনিট এগিয়ে চলে। আর হ্যাঁ, এখানে টাকার মূল্যও কিন্তু আলাদা। আমাদের ভারতীয় কারেন্সিতে যেটা 100 টাকা, সেটা নেপালের কারেন্সিতে কিন্তু 160 টাকা অ্যাপ্রক্স। এখানে বলে রাখি, নেপালের এই অংশে ভারতীয় মুদ্রা চলে, কিন্তু এখানে মানি চেঞ্জ করে নেওয়াই ভালো। খুচরো দেওয়ার সময় আপনার সাশ্রয় হবে। কাঁকরভিটায় রাস্তার উপরেই অনেক মানি চেঞ্জের কাউন্টার রয়েছে। রাস্তাতেও অনেকে মুদ্রা বিনিময় করছেন। আমরাও নেপালি টাকা নিয়ে নিলাম। এবার বাসে উঠে বাজেট সফর। বিদেশের বাস,
বিদেশি গানের সুর, কিন্তু সবই যেন বড্ড চেনা চেনা। বাসভাড়া নেপালি মুদ্রায় পার হেড 40 টাকা। আমরা নামবো চার আলি। কাঁকুরফিটা থেকে চার আলির দূরত্ব বেশি নয়। আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা ঘরোয়া খাবারের দোকানে ঢুকে খেয়ে নিলাম ঘুগনি রুটি। देखो देखो देखो, हेलो बोलो, हेलो हेलो बोलो। हेलो भनेको छिटो न, छिटो हेलो नमस्कार भन न। नमस्कार नेपालीको संस्कार। ये एप्पल है, एप्पल। हाँ, एप्पल खाओगी? এখানে খাবারের দোকানকে বলে খাজাঘর। চারালি থেকে কান্যাম ও শ্রীয়ন্তুর শেয়ার গাড়ি সবসময়ই অ্যাভেলেবেল। আমাদের নাইট হল্ট যেহেতু শ্রীয়ন্তুতে, তাই শ্রীয়ন্তুর গাড়িতেই উঠে বসলাম। গাড়ি ভাড়া নেপালি মুদ্রায় পার হেড 450 টাকা। পথে যেতে যেতে রং বেরঙের পাহাড়ি বাড়ি, আঁকাবাঁকা রাস্তা আর সবুজের সমারোহ চোখকে জানলার বাইরেই আটকে রাখে। কান্যামে পৌঁছতে সেই আকর্ষণ যেন তীব্র হয়ে ওঠে। যদিও এখানে আসার কথা পরের দিন, তবু একটু সময় না দাঁড়িয়ে আপনি আসতেই পারবেন না। কিন্তু শ্রীয়ন্তু পৌঁছে লাঞ্চের প্ল্যান, তাই এগিয়ে যেতে হবে। শ্রীয়ন্তুতে দু ধরনের স্টে অপশন আছে। এক হলো পোখারির কাছে, আর অন্যটা একটু উঁচুতে পাহাড়ের বুকে। এখানে লজিং এবং ফুডিং আলাদাভাবে চার্জ করা হয়, তবে চাইলে ফুডিং ইনক্লুডও করে নিতে পারেন। আমাদের প্ল্যান ছিল ভোরবেলায় সূর্যোদয় দেখার, তাই একটু এগিয়ে পাহাড়ের বুকে থাকাটাকেই বেছে নিয়েছিলাম। বুক করে রেখেছিলাম গোর্খা রিসর্ট। সাজানো গোছানো রিসর্টটি প্রথম দর্শনেই ভালো লেগে গেল। রুমে বেসিক সব ফেসিলিটি আছে। শ্রীয়ন্তুর সব রিসর্টেই রুম মোটামুটি এই একই ধরনের, খুব লাক্সুরিয়াস কিছু নয়। গরম জলের গিজার সব রুমে পাবেন না, তবে সব সময় গরম জলের যোগান কিন্তু পাবেন। শ্রীয়ন্তু পৌঁছে আমাদের ততক্ষণে খুব খিদে পেয়ে গেছে, তাই চটজলদি রান্না হয় এমন অর্ডার দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পৌঁছতে বেশ বেলা হয়ে গেছে। আমরা এসে এখানে দেখলাম চটপট যা পাওয়া যাবে সেটাই খাবো। তো ভাত, ডাল আর ডিমের কারি, এটাই বলেছিলাম। তার সাথে এরা স্যালাডও দিয়েছে। এখানে একটা জরুরি কথা বলে রাখি, নেপালে শুক্রবার হাফ হলিডে এবং শনিবার ফুল হলিডে। এই দুদিন কিন্তু শ্রীয়ন্তুর হোটেলেও রাশ বেশি থাকে। শ্রীয়ন্তুর মানুষজনের মধ্যে প্রফেশনালিজমের চেয়ে আন্তরিকতার ছোঁয়া বেশি। আমাদের রিসর্টের ঠিক সামনেই প্যারাডাইস রিসর্ট। এখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায়। ওনাদের সঙ্গে বসে আমরা খুব সুন্দরভাবে সূর্যাস্ত উপভোগ করলাম। ঘুরে দেখলাম রিসর্টটিও। এবার চলুন পোখরি থেকে ঘুরে আসি। পাহাড়ের বুকে পান্না সবুজ এই পোখরি শ্রীয়ন্তুর প্রধান আকর্ষণ। আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটেই চলে যাওয়া যায় সেখানে। খুবই সুন্দর। একটা দিনের মধ্যেই তরতাজা হয়ে ফিরতে হবে তো। সেই শেষ বিকেলে পোখরির চারিদিকের হোটেল রিসর্টগুলি সুন্দর আলোর মালায় সুসজ্জিত। চারিদিকে গান বাজছে, যেন একটা উৎসব চলছে। শ্রীয়ন্তুর প্রতিটি রিসর্টেই আছে বার, ওয়াইন, হুক্কা সবেরই। অনেকটা সময় এই মায়াময় পুকুর পাড়ে কেটে যাবে, আপনি টেরও পাবেন না। সন্ধ্যার শ্রীয়ন্তু যেন কাসলের মিনি ভার্সন হয়ে ধরা দেবে আপনার চোখে। শ্রীয়ন্তুতে সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে অন্ধকার নেমে গেছে, আর সেই সঙ্গে পাহাড়ের সেই দারুণ সুন্দর আলোর খেলাও শুরু হয়ে গেছে। এক জায়গায় এসে থমকে না দাঁড়িয়ে পারলাম না। এখান থেকে চলুন, জানি না ক্যামেরায় কতটা আপনাদের আমি বোঝাতে পারবো, দেখাতে পারবো, কিন্তু এখান থেকে চারপাশটা যেন ভীষণ সুন্দরভাবে সাজানো। অনেক জায়গা থেকে অনেক পাহাড়ের দৃশ্য দেখেছি, কিন্তু এত সুন্দর দৃশ্য খুব কম দেখেছি।
ওই যে সামনে একদম লম্বা করে ঠিক আমার ক্যামেরার মুখোমুখি অনেকটা জায়গা জুড়ে আলো ঝলমল করছে দূরে, ওটা হচ্ছে ঘুম, জোরবাংলা, ওই অঞ্চলটা পুরো আলো। ঠিক ওই ঘুম ওর পিছনেই রয়েছে দার্জিলিং। দার্জিলিং এখান থেকে দেখা যাচ্ছে না। আর একদম ডান দিকে যে অংশটা যেখানে আলোর মালা অপেক্ষাকৃত উজ্জ্বল, ওখানটা মিরিক এই অংশ। আর বাঁ দিকের কর্নারে বড় বড় যে আলো বোঝা যাচ্ছে স্পষ্ট, এটা পুরোটাই কিন্তু শ্রীয়ন্তু। শ্রীয়ন্তু বেশ বড় একটা জায়গা, বেশ ছড়ানো ছেটানো। এখানটা খুব সুন্দর লাগছে, অনেকটা জায়গা জুড়ে খোলা এবং সবটাই ঘন বসতি। রাত যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা, হাওয়া বইছে শন শন। রিসর্ট অনারের ছোট্ট পুতুল পুতুল এই মেয়েটি খুব সুন্দর। ক্যামেরা দেখছে, ওটা নেবে। আজকে একেবারে নেপালি ডিনার নিয়ে বসেছি, নেপালি কায়দায় একদম সুন্দরভাবে বসে পড়েছি, পা মুড়িয়ে। সামনে নেপালি খাবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। থালাটা একটু একটু এখানে এসো, থালাটা একবার দেখিয়ে দিই। সুন্দরভাবে ভাত দেওয়া হয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, এখানে সেই রাই শাক, আচার, গনুরুক, এখানে করলা ভাজা, স্যালাড, এখানে একটা ওই আলু বিনস এসবের ভাজা রয়েছে, ডাল রয়েছে, চিকেন রয়েছে, দই রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আর এখানে একদম দেশি গাওয়া ঘি রয়েছে। জমিয়ে এবার আমরা খাবো। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, একটা হিমেল হাওয়া দিচ্ছে, একটা দারুণ ব্যাপার। পরদিন ভোর ভোর ঘুম থেকে উঠে চলুন যাই সানরাইজ দেখতে। দরজা খুলে বাইরে আসতেই দেখা হবে আবছা অন্ধকারে আলো হয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। আর সেই রূপ দিনের কাঞ্চনজঙ্ঘার থেকে অনেক আলাদা, আরও যেন মোহময়ী, আরও আকর্ষণীয়। আমাদের পৌঁছতে হবে অন্তুদাঁড়ায়, হিল টপে। প্রায় মিনিট 25 সময় লাগলো হেঁটে পৌঁছতে। অনেকে ঘোড়ার পিঠেও উঠছিলেন। ভিউ পয়েন্টের সামনে গেট রয়েছে, সেখানে নেপালি মুদ্রায় পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে যেতে হবে। ভিতরে একটা ওয়াচ টাওয়ার আছে, আর ইস্ট ফেসিং গ্যালারিও আছে সূর্যোদয় দেখার জন্য। আকাশে লাল আবির ঢেলে সূর্যদেবের আবির্ভাবের মুহূর্তে চারপাশ মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠল। সেখানে কেবলমাত্র আমরাই ভারতের নাগরিক, বাকি সবাই নেপালের মানুষ। এমনকি বাস ভর্তি করে এক্সকারশনে এসেছে স্কুল ছাত্রছাত্রীদের দলও। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মিঠে রোদ আর আলোয় ঝলমল করে উঠল চারপাশ। এই ভিউ পয়েন্টের বিশেষত্ব হলো এর একদিকে সূর্যোদয় আর ঠিক উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। সবাই উৎসবের মেজাজে, চলছে রিলস বানানো, রয়েছে আরও অনেক রকম বিনোদনের সম্ভার। ব্রেকফাস্ট সেরে নিচ্ছেন অনেকে। কনকনে ঠান্ডায় চলছে আগুন পোহানো। পাইন বনের ভিতর দিয়ে সুন্দর পথ। ফেরার পথে ডান দিক জুড়ে দাঁড়িয়ে আছে স্বয়ং কাঞ্চনজঙ্ঘা। আমাদের রিসর্টে পৌঁছে দেওয়া যেন তারই দায়িত্ব। অন্তুদারা ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখে ফিরছি। ঝকঝকে আকাশ, সুন্দর রোদ উঠেছে। রাস্তার ডান দিকে হাসি মুখে কাঞ্চনজঙ্ঘা আমাদের বলছে গুড মর্নিং। খুব সুন্দর চারপাশের পরিবেশ। কাল রাতের সে কনকনে কাঁপুনি দেওয়া ঠান্ডাটা এখন না থাকলেও ঠান্ডা কিন্তু ভালোই। এই হোমস্টেটির লোকেশন আমাদের খুব ভালো লেগেছে। এবার মন খারাপের পালা। ব্রেকফাস্ট সেরে শ্রীয়ন্তুকে বিদায় জানাতে হবে, বিদায় জানাতে হবে মিষ্টি ডলটাকে।
চলে যাওয়ার আগে দিনের আলোয় পোখরিকে আরেকবার দেখার লোভ সামলানো গেল না। আমরা আবার শেয়ার গাড়িতে উঠে বসলাম। এবার যাব কন্যাম। ভাড়া নেপালি মুদ্রায় পার হেড 200 টাকা। এখানে বলে রাখি, আমরা শেয়ার গাড়িতে আসায় কন্যামকে দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যানে রাখি। গাড়ি রিজার্ভ করে এলে প্রথম দিনেই ঘুরে নেওয়া যায় কন্যাম। কন্যামের ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে পুরো এলাকাটা দেখলে এখানকার সৌন্দর্যের ধারণা পাওয়া যায়। চারিদিকে গোল গোল পাহাড় আর তাদের বুকে চায়ের বাগান। নেপালি ভাষায় চাকে বলে চিয়া। এখানে হর্স রাইডিংয়ের সুযোগ রয়েছে এটিভি রাইডও। অনেকে নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছিলেন। নেপালের মানুষজন যে খুবই হুল্লোড় প্রিয় বেশ বুঝতে পারছিলাম। ভিউ পয়েন্ট দেখে আমরা গেলাম গ্লাস ব্রিজ দেখতে, কিন্তু এখানে গ্লাস ব্রিজটি খুবই ছোট আর সেখানে পৌঁছতে গেলে বেশ কিছু সিঁড়ি ভাঙতেও হতো। কোনো ভিজিটারও ছিল না, তাই আমরা ওখানে আর উঠিনি। তবে ওর পাশে সুইংও রয়েছে, সিঙ্গেল এবং ফ্যামিলি। ওটা আপনি চাইলে ট্রাই করতে পারেন। কন্যামে আমাদের সর্বশেষ দ্রষ্টব্য এই ভিউ পয়েন্টও বেশ সুন্দর। এবার কন্যাম ভ্রমণ শেষ, আমাদের ফিরতে হবে। আসার সময় আমরা এসেছিলাম পানি ট্যাঙ্কি বর্ডার পেরিয়ে, আর ফিরব পশুপতি ফটক হয়ে। এবার আর শেয়ার নয়, গাড়ি রিজার্ভ করে নিলাম 2000 নেপালি টাকায়। পথে পড়ল ছোট্ট একটা বাজার, নাম ফিক্কল। যেতে যেতে দাঁড়ালাম 3 খুঁটতেতে। এখানকার সুন্দর বুদ্ধ পার্কটি অবশ্যই দেখবেন। তবে বহুদিন হলো তৈরি হয়ে গেলেও কোনো অজানা কারণে উদ্বোধন এখনো হয়নি। বুদ্ধের মুখ তাই পাতলা সবুজ কাপড়ে ঢাকা। এখানেও সুন্দর চায়ের বাগান, সাজানো গোছানো পার্কটি মন ভরিয়ে দেয়। নেপাল ভ্রমণ শেষ। পশুপতি ফটক দিয়ে আমরা ভারতে পৌঁছলাম। তারপর শেয়ার গাড়িতে মিরিক ছুঁয়ে শিলিগুড়ির দিকে এগোলাম। আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি পাড়ি দিতে পারেন দার্জিলিংয়ের দিকে, বা অফবিট নানান অপশনও আছে, যেমন সীমানা, গুফাপাতাল, মিরিক বা তাবাকশি। এই ট্যুরটি আপনি চাইলে পশুপতি টু পশুপতিও করতে পারেন। একই রকমভাবে সীমান্ত পেরোতে হবে চেকপোস্টে ভোটার আইডি কার্ড দেখিয়ে। সীমান্তের এপার থেকে অর্থাৎ ভারত থেকে গাড়িও নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে পারমিটের জন্য খরচ হবে দিন প্রতি 600 নেপালি মুদ্রা। আর পশুপতি ফটক পেরিয়ে নেপালি গাড়িও নিতে পারেন। পশুপতি থেকে শ্রীয়ন্তু ড্রপে খরচ পড়বে 3000 নেপালি বা ভারতীয় 1875 টাকা। আবার চাইলে পশুপতি ফটক থেকে শুরু করে পানি ট্যাঙ্কিতেও আপনার ভ্রমণ শেষ করতে পারেন আপনার ট্যুর প্ল্যান অনুযায়ী। সবশেষে খরচের হিসেব। নকশালবাড়ি থেকে নেপাল ঘুরে শিলিগুড়ি স্টেশনে ফিরে আসা পর্যন্ত আমাদের খরচ পার হেড মাত্র 2500 টাকা। খরচের ব্রেকআপ ডিটেলস ও রিসর্ট বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে আর কি, ঝটপট প্ল্যান করে নিন আর কোনো এক উইকেন্ডে পাড়ি দিন ঘরের কাছের বিদেশ নেপালে।